যে সংসদ বিলুপ্ত হলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। হয়তো আজকে আমি আন্দোলন করতে পারবো না, কিন্তু এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। জুলাই সনদ ডিসাইড হবে রাজপথে। যে কৃষি দেশ, বাংলাদেশ কৃষি দেশ বলে আমি গর্ব করি, সেই কৃষি দেশে আজকে পেঁয়াজ রসুন আমদানি করতে হয়। এই বর্তমান সংসদ কি সাংবিধানিক সংসদ? এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা কি সংবিধানের কোনো ধারায় নির্বাচিত হয়েছে? এটি তো ছিল জুলাই অভ্যুত্থানের ফসল, ঐক্যমত কমিশনের ঐক্যমতের ফসল। এই যে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সেটি হয়েছে সকল রাজনৈতিক দলগুলো মিলে তারা যে ঐক্যমত পোষণ করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে, আর্টিকেল 106 অনুযায়ী এটা হয়েছে। সেটা নিয়েও তো আমাদের বিভেদ আছে। কাজে এই সংসদ তো হবে এক্সট্রাঅর্ডিনারি সংসদ। এখানে সব কিছুই চলবে প্রয়োজনের তাগিদে। সংবিধান এখানে কোনো রুলিং দিতে পারে না, কারণ রাষ্ট্রপতি তো এখানে 3টে রাষ্ট্রপতি ক্লিয়ার করতে হবে সংবিধানে এখানে বক্তব্য দেওয়ার আগে। কিন্তু আছে গায়ের জোরে, ইরানের যেমন গায়ের জোরে আমরা আমেরিকানরাকে মেরে ফেলছি, তার জন্য জবাব দিতে হচ্ছে না, এখানে তো গায়ের জোরে করা হচ্ছে। আপনি সংবিধানকে রাষ্ট্রপতি ডাকবেন, যে রাষ্ট্রপতি সংবিধানে বিলুপ্ত করলেন, সে বিলুপ্ত করতে গেলে সংবিধানে যে সংবিধানের দোহাই আজকে দিচ্ছেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ বিলুপ্ত হলে বা সংসদ ভেঙে গেলে অথবা তার মেয়াদ উত্তীর্ণ হইলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আর সংসদ বিলুপ্ত করতে হলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লিখিত চিঠি থাকতে হবে। এখন উনি সংসদ ভাঙলেন, সেই লিখিত চিঠিটা কোথায় আমরা দেখতে চাই? যদি এটাকে সাংবিধানিক সরকার নির্বাচন বলতে চান তাহলে সেই চিঠি দেখতে চাই। আর যে সরকারটা হলো অন্তর্বর্তী সরকার, সংবিধানে কোথায় আছে অন্তর্বর্তী সরকার, সে আমি দেখতে চাই। হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার যখন গণ অভ্যুত্থানের ফসল, যখন জুলাই বিপ্লবের ফসল, তখন আমরা শতভাগ মেনে নেই এবং এই নির্বাচন ভেঙে। কাজে এখানে কেন আপনি রাষ্ট্রপতির দোহাই দিচ্ছেন? এখানে কেন সমঝোতার কথা বলছেন? এখানে তো রাষ্ট্রপতির কোনো রোল নাই। আপনি স্পিকার বানিয়ে দিয়েছেন না আজকে, আপনি একইভাবে একজন রাষ্ট্রপতিকে বানিয়ে দেন। এটাই তো জুলাই সনদ আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, কারণ জনমত দিয়েছে। এবং এখানে এই গণভোট যেটা হয়েছে, সেই গণভোটে জুলাই সনদকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। অর্থাৎ জুলাই সনদে আপনারা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো জনগণের ম্যান্ডেট আছে। ফলে আপনি কেন সাংবিধানিক কথাটা বলে রাষ্ট্রপতি নিয়ে আসতেছেন? এটা একটা অবৈধ কার্যকলাপ হবে, কিন্তু গায়ের জোরে করে ফেলবেন। আমাদেরকে না মেনে নেওয়া তো ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আজকে যারা গণ অভ্যুত্থানকে, জুলাইকে অস্বীকার করার চেষ্টা করছেন, তাকে বাধ্য করছেন আবার রাজপথে আসার জন্য। আজকে আমার ইয়াং ব্রাদার সুন্দর কথা বলেছেন যে জামাত এবং এনসিপি আওয়ামী লীগের অবস্থান নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে আওয়ামী লীগ নেওয়ার জন্য। সেটা কোনটা? ক্ষমতায় যাওয়ার জন্য। যেই অবস্থানটা অলরেডি বিএনপি নিয়ে নিয়েছে। বিএনপি অলরেডি আওয়ামী লীগের অবস্থানটা নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ তো বিএনপি অপোজিশন ছিল না, অপোজিশন ছিল না তো আওয়ামী লীগ ছিল ক্ষমতাসীন। সেই ক্ষমতার অবস্থানটা বিএনপি অলরেডি নিয়ে নিয়েছে। কাজে সেখানে আওয়ামী লীগের অবস্থানটা জামাত বা এনসিপি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু জামাত এবং এনসিপি যেটা এনশিওর করতে চায়, যেটা নিশ্চিত করতে চায়, যেটা নিয়ে মাঠে নামতে চায়, যেটা নিয়ে জনগণ যেতে চায়, সেটা হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়িত করতে হবে। জুলাই সনদের বিকল্প যদি কেউ চায়, তাহলে জনগণকে নিয়ে মাঠে নামতে বিরোধী দল হিসাবে এটা নৈতিক দায়িত্ব জামাত ইসলামের, নৈতিক দায়িত্ব এনসিপির। এনসিপি সেই দায়িত্ব এড়াইতে পারে না, জামাত ইসলাম সেই দায়িত্ব এড়াতে পারে না। জুলাই সনদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। জুলাই সনদই পরিবর্তন এনেছে। জুলাই সংবিধানে আজকে রাষ্ট্র পরিবর্তন আসছে, এই সরকার গঠিত হয়েছে, সংবিধান আসছে, আজকের এই সংসদ আসছে। এখানে জুলাই বিপ্লবের বাইরে যদি কেউ যায়, তাহলে বাংলাদেশে আবার এই ঘাট। আজকে আদালত থেকে একটি রুল জারি করা হয়েছে যে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন কেন অবৈধ নয়, এই সংক্রান্ত একটি রুল জারি করেছে। শোনেন, এই যে আদালতের কাঁধে দিয়ে দেশমাতা খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, আমরা তো মানি নাই। দেশমাতা খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, আমরা তো সেটা মানি নাই। অতীতে আদালতের এরকম অনেক রায় দেওয়া হয়েছে যেটা জনগণ মানে নাই। এখন আদালতকে সরকার যে বারবার ব্যবহার করার চেষ্টা করছে, এটা তো অপচেষ্টা। এটা আদালতকে জনগণের সামনে তার মান, তার মর্যাদা ক্ষুণ্ণ করছে। এটা আদালতের এখতিয়ার না রাষ্ট্র কীভাবে চলবে। এটা আদালতের এখতিয়ার না জুলাই সনদ বা যে গণভোট হয়েছে, গণভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করবে। এইটা
কোনো অবস্থাতে বিচার বিভাগের দায়িত্ব নয়। যদি কোনো কেউ করতে চায়, হয়তো তারা জোর করে আমাকে কন্ডেম অফ কোর্ট করে না জেলে ঢুকাইতে পারবে, তারপরে আমি বলবো এটা আদালতের এখতিয়ার না। জুলাই সনদ ডিসাইড হবে রাজপথে। যদি আজকে আইন দিয়ে প্রমাণিত করতে চান, তাহলে আগামী দিনে আমাদেরকেও আবার লড়তে হবে, আবারও রাজপথে নামতে হবে। রাজপথে আসলে কেন নামতে হবে? চাইলে কি রাজপথে নামা সম্ভব? না, চাইলে সম্ভব না, আবার রাজপথে নামাও সম্ভব যদি অব্যাহতভাবে চেষ্টা করা হয়। আমরা দেখেছি, অতীতে বারবার দেখেছি, শাসক গোষ্ঠী বারবার রক্তচক্ষু জনগণকে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদ টিকে থাকতে পারে নাই। আমরা এই 5 বছর এই বর্তমান সরকারকে বলেছি আপনি দেশ চালান, সুন্দরভাবে চালান, কিন্তু আপনি সংবিধানের নামে এই খেলাটা খেলেন না। আপনি যে কাজটা করছেন, একদিকে বলছেন সংবিধানের বাইরে এক চুল যাবেন না, আবার সংবিধানকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছেন। এটা জুলাই সনদের লোকজন মেনে নিবে না। হয়তো আজকে আমি আন্দোলন করতে পারবো না, কিন্তু এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। যে দারিদ্র সীমা বাইরে যারা চলে যাচ্ছে বা চলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বাংলাদেশে কাকতালীয়ভাবে সত্য হলো দারিদ্র সীমার নিচে যারা আছে তারা অবস্থা খারাপ হয় না, কারণ তাদের রিলিফ বাড়ে, ত্রাণ বাড়ে, রেশন কার্ড বাড়ে। এই দারিদ্র সীমার লোকজন কোনো সমস্যা না, সমস্যা ছিল মধ্যবিত্তের। এই মধ্যবিত্তের অস্তিত্ব যে সমাজে স্থির হয়ে যায়, মধ্যবিত্ত কমে যায়, এই যুদ্ধ চ্যালেঞ্জ তারাই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হবে ঢাকাবাসী, বাড়বে বাড়ি ভাড়া, বাড়বে পরিবহন খরচ। কিন্তু যে কাজ নাই, ঘরে বসে রেশন পায়, যাকে ত্রাণ দিয়ে আসেন, রাজনৈতিক প্রোপাগান্ডা করে আমরা রাজনীতিভাবে আমরা ত্রাণ দিব, রেশন কার্ড পাঠাবো, দুস্থ মাতা কার্ড পাঠাবো, তারা তো ভালো। মানে যে পরিমাণ পাঠাবে সেটা দিক তো আর এক মাস না, দারিদ্র সীমার নিচের লোকগুলো তো কোনো সমস্যা না, তারা সেটাতে কিন্তু জীবিকা সমস্যা নির্বাহ হলো করতে যে পারবেন আজকে আপনি দেখেন আমাদের অর্থনীতিকে আমরা ভোগের উপরে ডিপেন্ডেন্সি করে ফেলেছি। আজকে এই যুদ্ধটা করেছে আমাদের সরকার, বলতেছে যে হরুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাতে আমাদের কিছু এখন হবে না, আরো সপ্তাহখানেক 10 দিন যদি বন্ধ থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে স্টেটমেন্ট কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের মন্ত্রী সাহেব, তার মানে রিল্যাক্স মুডে আছেন। শহীদ ভাই, আপনি তো একজন সাবেক আমলা হিসাবে এই মেসেজটা যখন আপনি আপনার বস থেকে পাবেন, তখন আপনি তো হারি নাই, আপনি তো কমিটি ফর্ম করার দরকার নাই, এক্সট্রা টাস্ক ফোর্স গঠন করার দরকার নেই। এখানে তো আমার দরকার ছিল যুদ্ধ প্রস্তুতির আগে, যখন যুদ্ধের ডামামা বাজা শুরু হয়ে গেছে, যখন ট্রাম্প প্রকাশ্যে বলছে যে আমি খামেনিকে যে কোনো সময় মারতে পারি কিন্তু মারবো না, তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছি, 3 দিন সময় দিচ্ছি, 5 দিন সময় দিচ্ছি। সে আন্দোলনটাকে, যে আন্দোলনটা গড়ে উঠেছিল তেহরানে, খামেনি বিরোধী আন্দোলন, খামেনি তো প্রায় 40 বছর ক্ষমতায় আছে। একজন মানুষ তার ইয়াং বয়সে ওয়াজ ভেরি এফিশিয়েন্ট। শহীদ ভাই যখন ডিসি ছিল, যখন সিভিল কাজ করতো, তখন তাকে দেখে মানুষ ভয় পাইত। যেখানে কাজ করতো সেখানে একটা মানুষের একটা আস্থা অর্জন করতে পারছে। আজকে শহীদ ভাইকে দেখলে তো মুরব্বী মনে করে তারা এনে বসাইয়া চা খাওয়াবে, ওরকম মান্য করবে? একটা এফেক্টিভনেস আছে, বয়সে একটা এফেক্টিভনেস আছে। প্রতিটা মানুষ তারুণ্যে যে কাজটা করতে পারে, সেই মানুষটা বয়স হওয়ার পরে করতে পারে না। এখন এই ভদ্রলোক বহুদিন ধরে ক্ষমতায় আছেন, ধর্ম এবং রাষ্ট্র রাজনীতি দুইটাকে কন্ট্রোল করে ক্ষমতায় আছেন। এনাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক আলাপ আলোচনায় দেখা গেল যে ওনার একটা সাইকোফ্যান গড়ে উঠছে যারা তার বাইরে কথা বলতে রাজি না। যেমন আজকে যে আছে মুস্তফা কামিনীর নামে আজকে স্লোগান উঠছে, যে ধর্মীয়তে বাপের সন্তান হওয়ার কথা না, যেটা নিয়ে ইসলামের ক্ল্যাশ হলো, হযরত আলীকে যেখানে খলিফা বানানো হলো না, সেখানে আজকে সারা বিশ্বের প্রপাগান্ডা করা হচ্ছে মুস্তফা কামিনী নেক্সট লিডার। অথচ মুস্তফা কামিনী নেক্সট লিডার তাকে তো মানবে না। এখন ওখানে দেখা যাচ্ছে ওই যে ওদের গার্ড রেজিমেন্ট যারা আছে তারা তাকে সাপোর্ট করলে পরে মিলিটারাইজেশন করবে। এখন এই সমস্ত বিষয়গুলোকে আপনার একটা অর্থনীতি, একটা সুন্দর একটা কথা আছে, খুব সহজ একটা কথা, একজনের খরচ আরেকজনের আয়। একজন যদি খরচ করে বেশি, তাহলে আরেকজনের আয়ও বাড়বে বেশি। আজকের পৃথিবীতে যদি যুদ্ধ না লাগে, তাহলে যে আধুনিকতম অস্ত্রগুলো আবিষ্কার হচ্ছে, এই অস্ত্রগুলো রিপ্লেস হবে কীভাবে? আমেরিকান অস্ত্রাগারে যে পুরনো অস্ত্র জাম হয়ে গেছে, এখন তাকে তো নতুন ওয়্যারহাউস বানাতে হবে নতুন অস্ত্রগুলো রাখতে হলে, ফলে ওই অস্ত্রগুলোকে খালি করতে হবে।
আজকে ইরান এখনো বলছে, আজকেও যেটা দেখলাম ইরানের ওই গার্ড রেজিমেন্টের যে বলছে যে আমাদের এতদিন আমরা পুরনো মিসাইল সব ছাড়ছি, নতুনটা এখনো ছাড়ি নাই। তাই সে তো বলে দিল যে তার যুদ্ধটা দরকার ছিল, তারও দরকার ছিল, কারণ সেই যুদ্ধটা দিয়ে পুরনোগুলো খালি করছে। এখন চীন বলছে আমি বেচবো, রেডি আছি, তুমি ঘাবড়াও না। এবং চীন গতকালকে অলরেডি বলে দিয়েছে যে অস্ত্র সরবরাহ তারা অব্যাহত রাখবে। তার মানে পুরনো যে গোদামটা খালি হয়েছে, অস্ত্রাগারটা খালি হয়েছে, সেটা এখন নতুন চিরা অস্ত্র দিয়ে এসে ভরবে, ততদিনে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ অস্ত্র তৈরি করে পাঠাইতে পাঠাইতে যুদ্ধ কিন্তু 3 দিনের শেষ হয়ে যাবে। যেমন আজকে একটা কমিটি করে দেওয়া হয়েছে, 3 সদস্য কমিটি। 3 সদস্য কমিটি যদি আজকে সংলাপে না বসে, তাহলে 3 কমিটি নেক্সট টার্গেট রিজিউম চেঞ্জ। খামেনিকে যদি মারতে পারে তো এই 3 সদস্য কিন্তু মারতে পারবে, কিন্তু 3 সদস্য তো একখানে হবে। কারণ এক জায়গায় না বসলে 3 জন হলো কেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য তো 3 জনকে এক জায়গায় বসতে হবে। যেই মুহূর্তে বসবে এই মুহূর্তে আবার অ্যাটাক হবে। কিন্তু ট্রাম্প বলেছে আমি আলোচনায় প্রস্তুত। দেখুন, ট্রাম্প কিন্তু বলে দিয়েছে পরিষ্কার, আমি আলোচনায় প্রস্তুত। তার মানে তোমরা 3 জন প্রস্তুত না বললা, তার মানে তো যুদ্ধের সমাধান করতে চাও। যুদ্ধের সমাধান করতে হলে তো এখন দোষটা কারোর উপর পড়বে। আলোচনার আহ্বান জানিয়েছে, তুমি না করলা, তাহলে কেন তুমি না করলা? তোমার জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব, ভবিষ্যৎ কোনো কিছু তোমার মূল্য নাই? তোমার ইগোই কাজ করবে? তো এই ইগো কাজ কেন করতেছে? বিকজ অস্ত্র ব্যবস্থাটাকে বলছে ঘাবড়ান না, রাশিয়া অস্ত্র দিবে, চীন অস্ত্র দিবে, আমরা ঘাবড়ান না পাবো। বাংলাদেশ এমন একটি দেশ যে নুন আনতে পান্তা ফোড়ায়। আমরা যদি একটি আইটেম, দেশে পেঁয়াজের দাম বাইরে গেলে কি অবস্থা হয় দেখেন তো, আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ পেঁয়াজটা পর্যন্ত আমদানি করতে হয়, তার সঙ্গে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করে। সিম্পল পেঁয়াজ, যে কৃষি দেশ বাংলাদেশ কৃষি দেশ বলে আমি গর্ব করি, সেই কৃষি দেশে আজকে পেঁয়াজ রসুন আমদানি করতে হয়।